গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং। কটা বাজে এখন? 12টা বাজতে 5 মিনিট। হ্যাঁ, এখনো গুড মর্নিং চলে। ভাবা যায় 12টায় ঘুম থেকে উঠে বলছে গুড মর্নিং। গুড মর্নিং নিয়ে যখন ক্যামেরাটা শুরু করেছো তখনই তোমার সকাল না? ঘুম থেকে উঠে গুড মর্নিং বলছে সবাইকে। চলবে চলবে, সিঙ্গেল মাদারের একটা দারুণ লক্ষণ। এই না হলে দম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড আফটারনুন না, শুভ সন্ধ্যা। আমারও গুলিয়ে যাচ্ছে। শুভ সন্ধ্যা সবাইকে। অনেক নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে না ইন্ট্রো আর আমাদের খোকার মার ইন্ট্রো প্রায় আমার খিচুড়ি হয়ে গেছে। যাই হোক, প্রথমে সবার কাছে একটা কথা ক্লিয়ার করি। আজকে রুম্পা সকালবেলা একটা ইয়ে করেছে, কি বলে, লাইভ করেছে। সেই লাইভে এক টুনি দিদির নাম উঠে এসেছে, যে কিনা ওদের বাড়িতে ফোন করেছিল। আমি কৃষ্ণনগর থেকে আসছি, আমি একজন সমাজসেবিকা। আমি তো মানে তোমাদের ব্যাপারটা দেখতে চাই। এটা প্রায় 1.5 বছর আগের ঘটনা। বলেছে ওর বোনের সংসারে যে অশান্তি হয়েছিল সেটার জন্য এসেছিলেন, যাতে ওরা এক হয়ে যায়। আর ওই টুনি দিদা, টুনি কিন্তু আমি না। অনেকে আমাকে ফোন করে মেসেজ করে বলছে যে তুমি রুম্পাদের বাড়ি গেলে কই, আমাদের তো বললে না, ভিডিও দিলে না। তা সবার কাছে একটা কথা বলে নিই, উনি হচ্ছেন একজন সমাজসেবী, বগুড়ার ওদিকে বাড়ি। উনি 1 থেকে 1.5 বছর আগে রুম্পার বোনের মানে যে ছাড়াছাড়ি হয়েছিল সেই জায়গাটা উনি গেছিলেন সালিশি সভা করতে আর কি। যাই হোক, আমি যে আমি যে ওদের বাড়ি যাইনি সেটা জানিয়ে দিলাম। কারণ ভুল, সে ঠিকই বলেছে, রুম্পা ঠিকই বলেছে, ওরকম একজন সমাজসেবী আছে। কিন্তু আমি তো কখনো আমি নিজেকে সমাজসেবী বলে পরিচয় দিইনি, আর আমি সমাজসেবী নই। যাই হোক, এই ভুলটা গেল। আর একটা কথা, আমার ভিডিওটা জানি না রুম্পা কে কেউ বুঝিয়েছে কিনা, নাকি ওর নিজে কোন জায়গায় দেখে মনে হয়েছে আমি ওর বিপক্ষে বলেছি। আমি যতগুলো ভিডিও করেছি পক্ষে, তখন কিন্তু একটাও কিন্তু ও বলেনি, অ্যাপ্রিসিয়েট করেনি যে এই আন্টি আমার পাশে আছে। আমার প্রত্যেকটা ভিডিও ওকে মানে উদ্বুদ্ধ করার জন্য আমি করেছিলাম যে তুমি শক্ত হও, জীবনে দাঁড়াতে হবে। এই ভিডিওটা করেছিলাম ওর ননদ যেহেতু ওকে বলেছে, ব্লেম করছে, সেই জন্য ওকে বলেছিলাম শ্বশুরবাড়ির লোক এরকম কথা তুলবেই, তুমি এগুলো পাত্তা দিও না, তোমার মতো তুমি চলো। যাই হোক, এটা ও অন্যরকম করে দেখেছে, দেখলে আমার কিছু করার নেই। অ্যাকচুয়ালি ওকে নিয়ে আমি ভিডিও করতাম না, যেহেতু ওর স্বামী মারা গেছে এবং সেটাকে ওর ওপরে ব্লেম উঠছে, এটা আমি মানতে পারিনি। কারণ একটা মেয়ে কখনোই তার ভালোবাসার মানুষকে এইভাবে করতে পারে না। ওদের যে মাঝখানে একটু মানে 9 মাস যে ব্যবধান, এবং তারপরে যে ওদের মধ্যে ভিডিওতে ওর একটু ভিডিওয়ে অনীহা, এটা দেখে অনেকে সন্দেহ করেছে। সেটাই আমি ওকে সাবধান করেছি যে যে যা বলে বলুক, তোমার কাজ তুমি চলো, তোমাকে একলা বাঁচতে হবে, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। সেই জন্য যাক, ও ভুল বুঝেছে। আর ওকে নিয়ে আপাতত আমি কোনো ভিডিও করব না। কারণ যে ভালোটার মূল্য দেয় না, যে ভিডিওটা পুরো না দেখে বলতে বসে যায়, তাকে নিয়ে কিছু বলার আমার নেই। যাই হোক, তুমি ভালো থেকো। আর লড়াই করার শক্তি তোমার মধ্যে মানে তৈরি হোক। জীবনটা অত সহজ নয়, অনেক কঠিন জীবন। তার মধ্যে তোমাকে লড়াই করে এগিয়ে যেতে হবে। এই তো সবে শুরু। সারাটা জীবন আমাদের মতো যাদের স্বামী থাকে না, কথা শুনতে হয়। তাই বলে কি আমরা সব কিছু ছেড়ে দিয়ে পালিয়ে যাব? না, পালিয়ে যাওয়া অবশ্যই না। তোমাকে ইউটিউবে কাজ করতে হবে। ইউটিউব তোমাকে যে জায়গাটা দিয়েছে, তোমাকে ধরে রাখতে হবে। আর তুমি যদি আরিয়ানকে ভালোবাসো, অবশ্যই আরিয়ানের শেষ ইচ্ছা ইউটিউবটাকে এগিয়ে নিয়ে যাওয়া। শেষ ইচ্ছা না, ওর সবসময় ইচ্ছা ছিল। সেখানে আরিয়ান বোন কি বললো না বললো তোমার কোনো যায় আসে না। ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকু বলা ছিল আমার। যারা ভুল বুঝছো তারা বুঝে নাও। আর ওই ভিডিওতে ও অনেককে বলেছে, যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে প্রত্যেককে বলেছে। আর আমার একটা জায়গা ওর হয়তো খারাপ লেগেছে, সেই জায়গাটাও আলোচনা করেছে। আমি ওটা বলেছি, লোকে বলেছে, লোকে তো বলবেই। এখন যদি নেল পালিশের রংটা তুমি না দেখাতে, তাহলে এই কথাগুলো উঠতো না। যাই হোক, ভালো থাকুক ওরা। আমি আশা করি ওর স্বামীর আত্মার শান্তি হোক, এবং ও যেন ঘুরে দাঁড়িয়ে ওর চ্যানেলটা নিয়ে বেঁচে থাকতে পারে।
এবার আসি আমাদের খোকার মার কথা, যেটা আমার আজকে সত্যি আমার একটু অবাক লাগে। প্রথমে বলি, আমাদের খোকার মা বলল আমি খেতে ভালোবাসি। ভালো কথা, তুমি খেতে ভালোবাসো তো ভালো কথা, সেটা নিয়ে যদি কেউ কিছু বলে আমার কিছু বলার নেই। কেউ কিছু কেন বলছো তোমরা? আর বললেই বা তুমি শুনবে কেন? তোমার তো শোনার দরকার নেই। তোমার যেটা মন চায় তুমি খাবে। কেন? তুমি তো নিজের পয়সায় খাচ্ছ, তুমি তো কারোর পয়সায় খাচ্ছ না। তাহলে তোমাকে কেন বলছে লোকে? লোকের খেয়ে দে কাজ নেই, আমার যা মনে হয় আমি তাই খাবো, তোমরা বলার কে? কেন বলছে জানো? তুমি ওই যে বলছো না আমি ওয়ার্কআউট করছি, শেক খাচ্ছি, অ্যাফ্রেশ খাচ্ছি, তুমি এইগুলো খাচ্ছ দেখাচ্ছ, সেই জন্য লোকে বলছে যে তুমি অ্যাফ্রেশ খাচ্ছ, একদিকে তুমি কি বলে শেক খাচ্ছ, ওয়ার্কআউট করছো। অবশ্য ওয়ার্কআউটটা দেখাও না, তারপরেও তুমি এই যে খাবার দাবার খাচ্ছ, এতে তোমার কি কি ফলটা হচ্ছে? কি দরকার দিনের মধ্যে 3 বার দুধ চা খাওয়া? প্রত্যেক দিন না হলেও বেশ ঘন ঘন বাইরে বেরিয়ে যে খাবার দাবার খাওয়া, এগুলো খাওয়ার পরে আবার যদি তুমি একদিন দেখাও যে আমি অ্যাফ্রেশ খাচ্ছি, ওয়ার্কআউট করছি, সেই জন্য লোকে বলে। নইলে তোমার টাকায় তুমি খাবে, তাতে লোকের লবডঙ্কা খাও না। পরের ছেলে যত উচ্ছনে যাবে, অনেকের তাতে ভালো লাগে, কিন্তু কিছু মানুষের ভালো লাগে না। তারা মনে মনে ভাবে মেয়েটাই এত কষ্ট করে ওয়ার্কআউট করছে, অ্যাফ্রেশ খাচ্ছে, তার মধ্যে এইসব খাচ্ছে, সেই জন্য তারা তোমাকে বলতে আসে। নইলে কি দরকার বলার? এরপরে খোকার মা বলল তার ব্লগ নাকি বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে, পজিশনটা চেঞ্জ করে নিলাম। এই পেছন দিকে অত খাট টেবিল এসব দেখালে ভালো লাগে না, আমার একটু খারাপ লাগে, তাই চেঞ্জ করে নিলাম। তা আমাদের খোকার মা বলল যে ও নিজেই বলছে ওর ব্লগগুলো নাকি বোরিং হয়ে যাচ্ছে। ব্লগাররা আমরা যেমন কন্ট্রোভার্সি করি, সামনে ক্যামেরা ধরে আমরা বগর 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 করি, আমাদের একটা সিস্টেম আলাদা। আর যারা ব্লগ করে তারা কিন্তু ঘরের কাজকর্মই দেখায়, কোনোদিন কিন্তু সেটা বোর লাগে না। প্রত্যেক দিন একজন ব্লগার তার ঘরের কাজকর্ম দেখাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ব্লগার কাজকর্ম কি দেখাবে? কাজকর্ম তো নিজে কিছু করে না। ও বাপের বাড়িতে আছে, 12টার সময় ঘুম থেকে উঠে সে ব্লগিং শুরু করলো, নিজের চা খাওয়া দেখিয়ে। সে মা দূর থেকে দেখালো কি রান্না করছে, কোনো রান্নার রেসিপি নয়। তার মার একটা ব্লগিং চ্যানেল খুলেছে, সেখানে তার মা রান্নাবান্না দেখায়। তা একই রান্না বাড়িতে ও তো করে না, করে ওর ঠাম্মি, না হয় ওর মা, আর ওর ভাই বউ গুছিয়ে গাছিয়ে দেয়, ও তো কিছু করে না। 2-1 দিন মাছ নিয়ে কাটতে বসে, কদাচিৎ সেটা দেখায়। তাছাড়া কি আর দেখাবে? ওর ব্লগে কি দেখানোর আছে? ওই সবাই খেতে বসেছে, ওর দাদা সবসময় খালি গায়ে একটা সেই কি বলবো হদল কুতকুতের মতো থাকে, একবার বলতেও পারে না যে তুই একটা পাতলা গেঞ্জি পর, বলবে না। আর আর কেউ এগুলো চোখে দেখে না। আর এই রকমভাবে যদি সন্দীপ থাকতো সবসময়, ওরে বাবা, আর সন্দীপদের ভাই যদি এরকম একটা থাকতো, সে যদি দেখাতো, তাহলে ঝড় উঠে যেত। যাই হোক, এখন কেউ চোখে পড়ে না, কারোরই চোখে পড়ে না। আর ওই দাদার কিছু ন্যাকামো হ্যাবলামো নাচ এইসব দেখায়। যাই হোক, ও নিজেই বুঝতে পারছে যে ওর ব্লগ বোরিং হয়ে যাচ্ছে। এবার একটা মানুষ তো রোজ বেরোতে পারে না, কোথাও গিয়ে কী শ্যুট করবে? এই অনেক কিছু আছে, কিন্তু ও নিজে করে না, তার কি দেখাবে? ও পুজোটাও দেয় না যে পুজোটা দেখাবে, পুজোটাও বৌদি দেয়। রান্না করছে, কাজ করছে যারা, আর ও মাঝখানে বসে ক্যামেরা নিয়ে বগর বগর করলে কাহা তো কার ভালো লাগে? তা গতকালকে যে ওরা ঘুরতে বেরিয়েছিল, সেই ভিডিওটা সবাই ভালো বলেছে। আর বলছে ভোটের জন্য কোথাও যাওয়া হচ্ছে না, কোথায় যাওয়া বাদ দিচ্ছ? ও বড় ট্যুর, আচ্ছা। এই ভোট হয়ে গেছে, এখন ওরা সপরিবারে কোথাও ঘুরতে যাবে। অবশ্যই দারুণ পরিকল্পনা। বাবা দাদার ভোটের কাজ শেষ হচ্ছে না, যার জন্য বেড়াতে যেতে পারছিল না, তবে পরিকল্পনা আছে যে বেড়াতে যাবে। কিন্তু ভোট গণনার পরেই তো আবার জামাই ষষ্ঠী, 12 তারিখে জামাই ষষ্ঠী। তা খোকার মা ভ্যালেন্টাইন ডে মানে পালন করলে বন্ধুর সঙ্গে, নিজেদের অ্যানিভার্সারি উইশ করলে, হঠাৎ করে চুল্লুখোরকে নাম ধরে ডেকে পরে হাজব্যান্ড বললে, তা ষষ্ঠী নেমন্তন্ন কি হবে? জামাই ষষ্ঠী পালন হবে না?
বিবাহবার্ষিকীতে বর থাকুক না থাকুক, বিবাহবার্ষিকী পালন হয়েছে, ভালো মন্দ রান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। তা ষষ্ঠীতে জামাই থাক না থাক, ষষ্ঠী তো হতেই পারে, হতে পারে না? আরে মনে করে নিবা যে জামাই একজন আছে বাড়িতে, সেইভাবেই রান্না বান্না হোক, সেইভাবেই খাওয়া দাওয়া নিশ্চয়ই হবে। ভাই বউ বাড়িতে থাকছে না, খোকার দাদু দিদা তো যাচ্ছে না ষষ্ঠীতে, ঠাম্মি কৃষ্ণনগরে আসবে, তার মেয়ের বাড়ি হয়তো ওখানে, কিংবা বোনের বাড়ি। তাহলে ষষ্ঠীটা কেন বাদ যাবে? দেখা যাক আমাদের খোকার মা ষষ্ঠীটা কিভাবে পালন করে, সেটা তো আমাদের দেখার বিষয় না? আচারের মশলা তৈরি হলো, আচার তৈরি হচ্ছে পড়ে যাওয়া আম দিয়ে। আচার তৈরি হয়ে গেছে, সেইটা নাড়াচাড়া দিয়ে মশলা দিচ্ছে। মা রান্না করতে করতে হাঁপাই গেছে, ফোন দেখছে, প্রমাণ দিয়ে দিল যে মা 24 ঘন্টা ফোন হাতে নিয়ে বসে থাকে, রান্না করতে করতেও সে ফোন দেখছে, এবং সেটা অন ক্যামেরা দেখিয়ে দিল। মানে সবাইকে ছোট করতে একটু ছাড়ে না। আরও বলছে হাঁপাই গেছি। ভাই বউ ঘর মুছছিল, হয়তো সিঁড়িটা মুছছে শেষে, নাকি মুছে যাওয়া ঘর নেতা দিয়ে ওরকম করে একটা ছোট্ট কন্টেন্ট ননদের একটা বিষয়বস্তু তুলে দিল। আরে ভিডিওটা বড় করতে হবে তো, ওদের বাড়িতে ঘর মোছার লোক আছে, তাহলে বৌদি ওই কি বলে ওটাকে, মফ দিয়ে সিঁড়িটাকে বোলাচ্ছিল কেন? আবার সেটা ক্যামেরায় দেখানো হলো। এদের বাড়িতে সব আশ্চর্য ঘটনাগুলো একসাথে জোড়া দিয়ে ভিডিওটা বেশ একদম সার্কাসের মতো হয়ে যায়। আচার তৈরি করেছে মানে মা, খোকার দিদা সেটার নাড়াচাড়া করছে, আর বৌমা হচ্ছে মশলা ছড়াচ্ছে, আর খোকার মা হচ্ছে ক্যামেরা করছে। তা বলছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এখানে 3 জন চলছে, 3 জন চলছে না, 2 জন। ওরা কাজ করছে, তুমি ক্যামেরা করছো, ওটা তোমার কাজ, ওটা ওদের কাজ। ওই আচার দেখালে, আচার বানানোতে 3 জন আর সহযোগিতা হয় না। সব সময় কাজ তো করবেই না, কেউ কাজ করলে সেটা শুটিং করে। সন্দীপের কথা বলা হয় যে সন্দীপ কাজ করে না, শুধু ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায়। আরে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানোটাও তো একটা কাজ, সেটাও তো একটা কাজ। সেটা না চললে পয়সাটা আসবে কোথা দিয়ে? সন্দীপের সংসারটা মূলত ওই ইউটিউব থেকেই চলে, আর বাড়ির কিছু ফসল টসল হয় সেটা দিয়ে চালিয়ে নেয়। তা খোকার মা বলছে যদি কেউ তোর ডাক শুনে কেউ না আসে, আবার খোকার দিদা গানটা গেয়েও দিল বেশ। তা ওখানে কাজ 2 জন করছে, 1 জন নয়, 3 জন নয়। বুঝতে পারলে? খোকার মা বাড়িতে রান্না হচ্ছে চিকেন, দুপুরের জন্য মনে হয় চিকেন, আর সকালে দেখলাম 1 গাদা আলু সেদ্ধ, ভাত, পটল সিদ্ধ, এগুলো খাওয়াচ্ছে ওই সেই দাদাভাই খালি গায়ে। এবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওরা যাবে ঘুরতে, ঘুরু করতে। কে যাবে? বৌদি, দাদা, আর যথারীতি খোকার মা বেরিয়ে চলে গেল গেস্ট হাউসের কাছে, গিয়ে মকটেল না ককটেল খেলো। 3 জনে বসে বসে খেয়ে বলছে গেস্ট হাউসটা ফাঁকা আজকে, গেস্ট হাউসে কোনো নেই, তাই কেউ যায়নি, ওই জন্য ফাঁকা, কেউ গেলে তো ভর্তি থাকবে না। আর তারপরে ওখান থেকে বেরিয়ে এসে হাঁটতে সব খাবারের দোকান দেখছে, তারপরে টোটো নিয়ে বেরোলো। বলছে অন্ধকার বাবা, থাকো, চলো আমরা বাড়ি চলে যাই, তোমরা যারা আছো তারা প্রেম করো। অন্ধকারে কারা প্রেম করছে দেখলাম না তো। তোমরা গেছো ঘুরতে, খেতে, দাদা খাওয়াচ্ছে হয়তো আজকে, বললো দাদা কদিন ডিউটি করেছে তাই বেরিয়েছে, ভালো। তাও তো নূতনত্ব কিছু দেখা গেল। ব্লগের মধ্যে বসে ওই ঘরের সামনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো ক্যামেরার সামনে নিয়ে ঘ্যান করা ব্লগারদের মানায় না। চলো তারপরে আবার কি খায় দেখি। আজকে তো খেতে বেরিয়েছে, আমি খাবো, আমি খেতে ভালোবাসি। ওখান থেকে হাসনাবাদ যেতে সামনে বাদ বাজার কলকাতা, 3 জনে চলে গেল। বয়স কম তো, এখনো দুষ্টুমি যায়নি, বলে কিনি না কিনি, চলো ঘুরে দেখে তো আসি। কিন্তু না, সেখানে গিয়ে কিনলো বৌদির জন্য একটা টি শার্ট, দাদার জন্য গেঞ্জি। আর ওর দাদা যখন ওই মানে টি শার্টের ওপরে ওই লাল হাফ স্যান্ডো গেঞ্জিটা পরেছিল, সত্যি লাগছিল ছেলেটা কেমন যেন একটু কম বুদ্ধি নাকি বোকা ভাব। মানে ওর ভেতরে অত জটিলতা নেই। তবে ওরা 2 জন যে একসঙ্গে ঘুরছিল হাত ধরে, খুব ভাল লাগছিল। বিয়ে হয়েছে, নূতন বিয়ে হয়েছে। যাই হোক, খোকার মা নিজের কথা মনে পড়ছে না যে তোমার হাজবেন্ডের সঙ্গে তুমি এইভাবে ঘুরতে, জানি না তোমরা হাত ধরে ঘুরতে কিনা,
কারণ একটু গ্রামের দিকে ছিলে তো, যাই হোক ভালোই লাগছিলো। ছেলে মেয়ে দুটো বেশ আনন্দ এনজয় করছে, অনেক দিন পরে স্বামীকে এইভাবে কাছে পেয়েছে। কারণ ও তো বেশিরভাগই ডিউটি করে বেড়াচ্ছিল। ভোটের সময় এই যারা ড্রাইভার তাদের খাওয়া ঘুম থাকে না। তারপরে ওখান থেকে বেরিয়ে ওরা কি করলো চলো দেখি। ওখান থেকে বেরিয়ে সোজা ওরা চলে এলো সেই মহামায়া মিষ্টির দোকানে। ওখানে গিয়ে চিকেন 65 পেস্ট্রি এরকম অনেক খেলো ওরা, যেগুলো অবশ্যই ওর পক্ষে ক্ষতিকারক। কিন্তু ও যে বলে বেরিয়েছে আগেই, আমি খেতে ভালোবাসি, খাবো, তাতে যে যা বলে বলুক। সত্যি কথা, সত্যি কথা, খাবার জিনিস দেখলে সবারই লোভ লাগে, কিন্তু যারা এই লোভটাকে কাটিয়ে উঠতে পারে তাদের শরীর শারীরিক অবস্থা ভালো থাকে। যাও অল্প বয়স, এখনই তো খাবে, কি বয়স, 24 বছর বয়স, খেয়ে যাও, কোনো অসুবিধা নেই। বয়স তুমি যতই মানো ছোট থেকে, বয়স হলে আর কিছু খেতে পারবে না, তাই যতটুকু খাওয়ার এই সময় খেয়ে নাও। যাই হোক, ওখান থেকে ওরা বেরিয়ে ওরা খাওয়া দাওয়া করে তারপরে চলে এলো কোথায়, মাছের বাজারে। কাতলা মাছের মাথা কিনে নিয়ে তারপরে ওরা বাড়িতে গেল। মাছের মাথা কিনে তারপরে এলো ওরা ঘুগনির দোকানে, 3 প্লেট ঘুগনি খেলো। বাপরে বাপ, একসাথে কত খাবার খেলো একদিনে। খাওয়ার ইচ্ছে হয়েছে। ঘুগনি খেয়ে তারপরে 3টে আইসক্রিম। তারপরে ওরা ওখান থেকে বেরোলো শেষকালে বাড়ির উদ্দেশ্যে, এবং বলল যে বাড়ি গিয়ে আর রাতে কিছু খাবো না। এত কিছু খাওয়ার পরে রাতে কিছু খাওয়াও যায় না, বলা যায় না রাত 12টায় খিদে লাগতে পারে। খোকার মা মাথার কাছে একটা বিস্কুট আর একটু মুড়ির ডাব্বা রেখে দিও। এই সময় যারা খাওয়ার পরে রাতে যখন ঘুমায় তখন রাতে কিন্তু খিদে পায়। তারপরে চলে এলো ওরা বাড়ি এসে বাজার থেকে কেনা 2টো গেঞ্জি দেখালো। বৌদির গেঞ্জিটা সুন্দর হয়েছে, দাদার গেঞ্জিটাও গায়ে ফেলে দেখাতো। স্যান্ডো গেঞ্জি আবার ওইভাবে দেখানোর কি আছে, যাই হোক দেখালো। তারপরে পোশাক আশাক চেঞ্জ করে রাতে শোয়ার জন্য তৈরি হচ্ছে, কিন্তু না, হজম করতে হবে, যেটা খেয়েছে হজম করার দরকার। তো তখন কি করলো, 3 জনে গেল কোল্ড ড্রিঙ্কস আনতে। সেখানে গিয়েও একটা ছোটো কি ফ্রুট ড্রিঙ্কস খেলো। তারপর কোল্ড ড্রিঙ্কস এনে আমি দেখি কোল্ড ড্রিঙ্ক যে গ্লাসটায় খেলো, একটা সেই মান্দাত্তার আমলের ওই গ্লাস কিন্তু এখন দেখা যায় না। আমার মনে হয় ওর ঠাকুমার সংসারের ওই গ্লাসটা, সেই গ্লাসটার আগের দিনও কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। আমরা সাধারণত কাচের গ্লাসে কোল্ড ড্রিঙ্কসটা খাই। তা এই যে সোশ্যাল মিডিয়ায় তুমি দেখাচ্ছ তুমি একটা ড্রিঙ্কস খাচ্ছ, সেটা একটা কাচের গ্লাসও হলে নিশ্চয়ই সুন্দর হয়, নিশ্চয়ই সুন্দর হয়। আমি দেখেছি সন্দীপকে, ওরা যখন ড্রিঙ্কস খায় তখন ওরা কাচের ওই গ্লাস কিংবা কাপে খায়। তাই আমি খোকার মাকে বলবো অন্তত কাচের গ্লাসগুলো ব্যবহার করার চেষ্টা করো। কেননা তুমি ক্যামেরায় দেখাচ্ছ তুমি ওই মানে মান্দাত্তার আমলের পুরনো একটা গ্লাসে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছ, আর কোল্ড ড্রিঙ্কটা দেখাও যায় না, ভালোও লাগে না। তারপরে বললো যে যে যা বলে বলুক, বাইরে বেরোলে ওর খাবার দেখলে লোভ লাগে, ও খাবে, যে যা বলে বলুক, আমার তাতে যায় আসে না। 100 বার আবারও বলছি, তুমি খাও, তোমার মনে যা আসে খাও। কেন, একটা সময়ের পর বয়স হয়ে গেলে তুমি আর খেতে পারবে না, অনেকের খাওয়া নিষেধ হয়ে যায়। তাহলে এই বয়সে কেন খাবো না? খাও খাও খাও, নিজের টাকায় নিজে খাও, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তুমি যত পারো খাও। আর এই রাত জাগা অভ্যাস, এডিট করতে পুরনো কথা মনে পড়ে রাতে, তাই না? পড়বে তো পড়বে, বিশেষ করে ছেলের কথা। ছেলেটা কাছে নেই, কি করে আছো তুমি জানো, একমাত্র তোমাকেই দেখলাম। ছেলে ছাড়া দিব্য তুমি আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছ, সিঙ্গেল মাদার হবে, তাই না? অসম্ভব, তোমার দ্বারা সম্ভব নয়। তোমার মধ্যে কষ্টের করে নিজে দাঁড়াবো সেরকম কোনো আগ্রহই নাই। ওই এক কথা বলি, যাচ্ছি যাবো, খাচ্ছি খাবো, তোমরা কেন নিষেধ করো? আমার টাকা আমি খাবো দাবো গড়াবো ঘুমাবো, তোমাদের তো কিছু বলার নেই। তা চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই ভদ্র ভাষায় কন্ট্রোভার্সি করলাম, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।